ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে নিজেকে সেভাবে প্রতিনিয়ত প্রস্তুত করে চলেছেন। পরীক্ষা আপনাদের খুব সন্নিকটেই, অর্থাৎ তার 15 দিন মতো হয়তো বাকি আছে। যাই হোক, আপনাদের সাথে আছি আমি শাহ হাদিউজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। গতদিন আমি রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। এই রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করতে যেয়ে আমি মোট 52টি অতি সংক্ষিপ্ত প্রশ্নকে সামনে নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে অবশ্যই কমন পাবেন। এর বাইরে থেকে কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নেই বা কোনো সুযোগ নেই বললেই চলে। সুতরাং যদি কথাগুলো শুনেও থাকেন, আশা করি খুব ভালোভাবে লিখতে পারবেন। আর যাদের প্রয়োজন লিখে নেওয়ার, তারা লিখে নিতেও পারেন, কোনো সমস্যা নেই। আমি মূল আলোচনায় চলে যাই। যে 1 নাম্বার যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 1 নাম্বার, সেটা হচ্ছে সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি? সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি? এর উত্তর হচ্ছে 4টি। সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি 4টি। 2 নাম্বার হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। এটার উত্তর হচ্ছে সংবিধান। একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? উত্তর হচ্ছে সংবিধান। 3 নাম্বার, সাংবিধানিক সরকারের 3টি বৈশিষ্ট্য লিখো। সাংবিধানিক সরকারের 3টি বৈশিষ্ট্য লিখো। 1 নাম্বার বৈশিষ্ট্য নিয়মতান্ত্রিক সরকার, 2 নাম্বার বৈশিষ্ট্য আইনের শাসন এবং 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দায়িত্বশীলতা। ঠিক আছে? সাংবিধানিক সরকারের 3টা বৈশিষ্ট্য: 1 নাম্বার নিয়মতান্ত্রিক সরকার, 2 নাম্বার হচ্ছে আইনের শাসন এবং 3 নাম্বার হচ্ছে দায়িত্বশীলতা। এরপর 4 নাম্বার প্রশ্ন, সরকার কি? এটা একটু বলি, একটু বড় হবে। সরকারের ইংরেজি প্রতিশব্দ গভর্নমেন্ট, আমরা সবাই জানি। সরকার কি? সরকার হচ্ছে একটা রাজনৈতিক গতিশীল প্রতিষ্ঠান, যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়ন করে। এখন যদি বলি, তাহলে রাষ্ট্রের ইচ্ছা কি? রাষ্ট্রের ইচ্ছা কি? দ্য স্টেট এক্সিস্ট টু প্রমোট বেটার লাইফ। রাষ্ট্রের একমাত্র প্রধান এবং মূল উদ্দেশ্য হচ্ছে সেই রাষ্ট্রে যে জনগণ বসবাস করে সেই জনগণকে ভালো রাখা, সেই জনগণের কল্যাণ করা। তাহলে এই জনগণের কল্যাণ কিভাবে করবে? সরকারের মাধ্যম দিয়ে করে। তাহলে যদি সরকারের সংজ্ঞা পড়ে, তাহলে আমরা কি লিখব? যে সরকার হচ্ছে একটা রাজনৈতিক গতিশীল প্রতিষ্ঠান, যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়ন করে। 1, অথবা এটাও লিখতে পারেন যে সরকার হচ্ছে রাষ্ট্রের 4টা উপাদানের সমষ্টি। দুঃখিত, একটু ভুল বললাম, 3টা বিভাগের সমষ্টি: এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং দ্য জুডিশিয়ারি। এত দরকার নাই। সরকার হচ্ছে একটা রাজনৈতিক গতিশীল প্রতিষ্ঠান, যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়ন করে থাকে বললেই হবে। 5 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে যে অ্যারিস্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার কোনটি? এটা গতকালকেও ছিল, অর্থাৎ প্রথম পত্রেও ছিল। অ্যারিস্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার হচ্ছে পলিটি বা মধ্যমতন্ত্র, আর সর্বনিকৃষ্ট সরকার হচ্ছে গণতন্ত্র। এরপরে 6 নাম্বার যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 6 নাম্বার, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের অপর নাম কি? মন্ত্রিপরিষদ শাসিত সরকারের অপর নাম কি? এর উত্তর হচ্ছে সংসদীয় সরকার বা দায়িত্বশীল সরকার। সংসদীয় সরকার বা দায়িত্বশীল সরকার। 7 নাম্বার, যুক্তরাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ কি? যুক্তরাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ কি? যুক্তরাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফেডারেশন। ফেডারেশন। এই ফেডারেশন শব্দটি আবার ফোয়েডাস থেকে এসেছে। ফোয়েডাস, FOEDUS, ফোয়েডাস থেকে এসেছে। এই 8 নাম্বার প্রশ্ন, ফোয়েডাস শব্দের অর্থ কি? ফোয়েডাস শব্দের অর্থ হচ্ছে সন্ধি বা মিলন। ফোয়েডাস শব্দের অর্থ হচ্ছে সন্ধি বা মিলন। 9 নাম্বার, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? এর উত্তর হচ্ছে মন্টেস্কু। আপনারা নাম শুনে থাকবেন, মন্টেস্কু। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছে মন্টেস্কু। এরপর 10 নাম্বার, দ্য স্পিরিট অফ লজ কার লেখা? দ্য স্পিরিট অফ লজ কার লেখা?
বা কার বিখ্যাত গ্রন্থ? এটার উত্তরও কিন্তু মন্টেস্কু। দ্য স্পিরিট অফ লস, এটার উত্তর হচ্ছে মন্টেস্কু। এরপর 11 নম্বর, সরকারের অঙ্গ কয়টি বা সরকারের বিভাগ কয়টি? আমরা জানি সরকারের বিভাগ হচ্ছে 4টা: এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি। সরকারের অঙ্গ হচ্ছে 3টা: শাসন বিভাগ, আইন বিভাগ আর হচ্ছে বিচার বিভাগ। 12 নম্বর, ইলেকটোরাল কলেজ কি? ইলেকটোরাল কলেজ কি? একটু বড় হবে, উত্তরটা শুনে রাখেন। ইলেকটোরাল কলেজ হচ্ছে মার্কিন নির্বাচন যে হয় সেই নির্বাচনের একটি সিস্টেম, একটা পদ্ধতি। এই ইলেকটোরাল সিস্টেম হচ্ছে আপনার মার্কিন যে রাষ্ট্রপতি নির্বাচন হয় সেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার আগে একটা মধ্যবর্তী নির্বাচন হয়। সেই নির্বাচনে আপনি, অর্থাৎ এখনকার যারা সাধারণ জনগণ আছে সেই সাধারণ জনগণ একজনকে ভোট দেয়, সেই একজন নির্বাচিত হওয়ার পরে উনি রাষ্ট্রপতিকে নির্বাচন করেন, উনি রাষ্ট্রপতিকে ভোট দেন। এটা হচ্ছে বলছে ইলেকটোরাল কলেজ। অর্থাৎ মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জনগণ সরাসরি রাষ্ট্রপতিকে ভোট দেয় না, সরাসরি রাষ্ট্রপতিকে ভোট দেয় না, একজন প্রতিনিধিকে ভোট দেয়। সেই প্রতিনিধি পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচন করে। যদি উদাহরণ হিসেবে দেখি, যে ধরেন বাংলাদেশের রাষ্ট্রপতি যদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হতো, তাহলে কি হতো? আমি একজন এমপিকে ভোট দিয়েছি, এর পরবর্তীতে এমপি আবার ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করবে। আমেরিকার ক্ষেত্রে এই সিস্টেমটা হচ্ছে ইলেকটোরাল কলেজ, অর্থাৎ এটা একটা নির্বাচনী সংস্থা বা একটা নির্বাচনী সিস্টেম, একটা পদ্ধতি যেটার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। এরকম বড় কোশ্চেন যদি আসে সেটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এটাতে সময় লাগবে বেশি, নাম্বার কিন্তু 1। দেখ, এরপরে 13 নম্বর দেখেন, অধ্যাদেশ কি? অধ্যাদেশ কি? অর্ডিন্যান্স, ইংরেজিতে বলে অর্ডিন্যান্স। এটা হচ্ছে ল, এটা হচ্ছে একটা আইন। অর্থাৎ একটা রাষ্ট্রে যখন জরুরি অবস্থা চলে, একটা রাষ্ট্রে যখন জরুরি অবস্থা চলে তখন সেখানে আইনসভা কার্যকরী থাকে না। তখন আইনসভা যেহেতু কার্যকরী থাকে না, তাহলে আইনসভা আইন প্রণয়ন করতে পারে না। তখন কি করতে পারে? রাষ্ট্রপতি আইন জারি করতে পারে। এই রাষ্ট্রপতি যে আইন জারি করতে পারে এটাকে বলা হচ্ছে অধ্যাদেশ। ঠিক আছে, অধ্যাদেশ হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইন, এটাকে বলছি অধ্যাদেশ। এরপর 14 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের আইনসভার নাম কি? এটা আপনারা সবাই জানেন, মাঝে মাঝে ঘুরতেও যান। বাংলাদেশের জাতীয় আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, ইংরেজিতে বলি পার্লামেন্ট। ওকে, এরপর আসি 15 নম্বর, জনমত কি? এটা গতকালকে আগের ক্লাসেও বলেছিলাম। জনমত কি? জনমত হচ্ছে পাবলিক ওপিনিয়ন ইংরেজিতে। এটা হচ্ছে রাষ্ট্রীয় বা জাতীয় কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে অধিকাংশ জনগণের যে গ্রহণযোগ্য বা সুচিন্তিত যে মতামত, সেটা হচ্ছে জনমত। এরপর 16 নম্বর, ভয়েস অব দ্য গড ইজ দ্য ভয়েস অব দ্য গড, উক্তিটি কার? আবার বলছি, ভয়েস অব দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড, এটা কার উক্তি? উত্তর রুশোর উক্তি, উত্তর রুশো। 17 নম্বর, রাজনৈতিক দল কি? রাজনৈতিক দল কি? রাজনৈতিক দল হচ্ছে সমমনোভাবাপন্ন একটি গোষ্ঠী যারা নিয়মতান্ত্রিকভাবে সরকার গঠন করতে চায়। ঠিক আছে, তাহলে রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি, এটা কি? এটা হচ্ছে সমমনোভাবাপন্ন একটি গোষ্ঠী যারা নিয়মতান্ত্রিকভাবে, অর্থাৎ নিয়ম মেনে সংবিধান অনুযায়ী ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়। রাজনৈতিক দলের প্রধান এবং মূল লক্ষ্যই হচ্ছে কিন্তু ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় যাওয়া ছাড়া আর কিন্তু কোনো লক্ষ্য রাজনৈতিক দলের নেই। তাহলে এটা হচ্ছে রাজনৈতিক দল, যে সমমনোভাবাপন্ন একটি গোষ্ঠী, অর্থাৎ সবার মনোভাব কিন্তু একই রকম হবে এবং তারা কি করবে? নিয়মতান্ত্রিকভাবে সরকার গঠন করতে চাইবে। 18 নম্বর হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি? এটাকে ইংরেজিতে বলে প্রেশার গ্রুপ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি? এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে আপনার রাজনৈতিক দলের উল্টাটা। রাজনৈতিক দল হচ্ছে রাজনীতি করে, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনীতি করে না। যেমন আমি বলি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন একটা গোষ্ঠী যারা প্রকাশ্যে রাজনীতি করে না, কিন্তু সরকার যে নীতি নেয়, অর্থাৎ সরকার যে নীতি প্রণয়ন করে, সরকারের সেই নীতিকে তারা প্রভাবিত করে। ঠিক আছে, তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন একটা গোষ্ঠী যারা সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে না, কিন্তু সরকারের নীতিকে প্রভাবিত করে। এরপর আসি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ দাও। 19 নম্বর, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে BGMEA, BKMEA, FBCCI।
বিজিএমইএ হচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, বিজিএমইএ এটা বললাম। বিকেএমইএ হচ্ছে গার্মেন্টসে যারা রয়েছে, অর্থাৎ সমস্ত গার্মেন্টসের নিটওয়ার মালিকদের একটা সংগঠন, অর্থাৎ এরা সরাসরি কিন্তু রাজনীতি করে না, বাট কি করে আপনার সরকারের যে পলিসিগুলো আসে সেগুলোকে তারা প্রভাবিত করে। এফবিসিসিআই, বাংলাদেশের সেরা ব্যবসায়ী যারা রয়েছে সেই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনকে বলছি এফবিসিসিআই, ঠিক আছে। এরা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এরা দেখবেন রাজনীতি করবে না, কিন্তু সরকার যখন পলিসি নিবে সেই পলিসিকে তারা ব্যাপকভাবে প্রভাবিত করার চেষ্টা করে। 20 নম্বর যে প্রশ্ন রয়েছে, 20 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে যে নির্বাচন পদ্ধতি কয় প্রকার? নির্বাচন পদ্ধতি কয় প্রকার? এই নির্বাচন পদ্ধতি 2 প্রকার। দেখেন যেটা বলছিলাম এরপর যেটা আছে সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি কয় প্রকার। নির্বাচন পদ্ধতি 2 প্রকার। 21 নম্বর যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কী? এটা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য হচ্ছে সরকারকে প্রভাবিত করা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য হচ্ছে সরকারকে প্রভাবিত করা। 22 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? সরকারের চতুর্থ অঙ্গ হচ্ছে নির্বাচক মণ্ডলী। সরকারের চতুর্থ অঙ্গ হচ্ছে নির্বাচক মণ্ডলী। 23 নম্বর প্রশ্ন হচ্ছে ইউকে এর পূর্ণরূপ কি? আপনারা সবাই জানেন ইউকে এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড কিংডম, অর্থাৎ যুক্তরাজ্য। ইউকে, ইউনাইটেড কিংডম। 24 নম্বর, ব্রিটেনের সংবিধান কোন ধরনের? ব্রিটেনের সংবিধান কোন ধরনের? ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত। ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত। এরপর 25 নম্বর, ম্যাগনা কার্টা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ম্যাগনা কার্টা, আমরা জানি যে ম্যাগনা কার্টাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। এই ম্যাগনা কার্টা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? এই ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়েছিল 1215 সালে। ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়েছিল 1215 সালে। এরপর মাদার অব দ্য কনস্টিটিউশন বলা হয় কোন দেশের সংবিধানকে? মাদার অব দ্য কনস্টিটিউশন বলা হয় কোন দেশের সংবিধানকে? এটা বলা হয় ইউকে, অর্থাৎ যুক্তরাজ্যের যে সংবিধান রয়েছে সেই যুক্তরাজ্যের সংবিধানকে বলা হয় মাদার অব দ্য কনস্টিটিউশন। মাদার অব দ্য কনস্টিটিউশন এটা বলা হয় যুক্তরাজ্যের সংবিধানকে। 27 নম্বর, ইংল্যান্ডের গৌরবময় শিল্প বিপ্লব কত সালে হয়েছিল? এটা 1688 সালে। 1688 সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংগঠিত হয়েছিল 1688 সালে। এরপর 28 নম্বর, ব্রিটেনের সংবিধানের উৎসটা কি? ব্রিটেনের সংবিধানের উৎস কি? ব্রিটেনের সংবিধানের উৎস হচ্ছে প্রথা ও রীতিনীতি। ঠিক আছে, ব্রিটেনের সংবিধানের উৎস হচ্ছে প্রথা ও রীতিনীতি। 29 নম্বর, ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র বিদ্যমান? ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র বিদ্যমান? এটা হচ্ছে সাংবিধানিক রাজতন্ত্র বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ব্রিটেনের প্রশ্ন হচ্ছে ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র বিদ্যমান? উত্তর হচ্ছে সাংবিধানিক রাজতন্ত্র বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। 30 নম্বর, ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি? উত্তর লর্ড সভা। আমরা জানি ব্রিটেনের পার্লামেন্টের 2টো কক্ষ রয়েছে, একটা হচ্ছে উচ্চ কক্ষ আর একটা হচ্ছে নিম্ন কক্ষ। ঠিক আছে, তাহলে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হচ্ছে লর্ড সভা। লর্ড সভা। 31 নম্বর, ব্রিটিশ কমন্স সভার সদস্য সংখ্যা কত? যে বললাম 2টো কক্ষ, একটা হচ্ছে লর্ড সভা আর একটা হচ্ছে কমন্স সভা। কমন্স সভা হচ্ছে উচ্চ কক্ষ আর কমন্স সভা হচ্ছে নিম্ন কক্ষ। এই নিম্ন কক্ষের সদস্য সংখ্যা 650, মনে রাখবেন। ব্রিটিশ কমন্স সভার সদস্য সংখ্যা 650। ব্রিটিশ কমন্স সভার সদস্য সংখ্যা 650। 32 নম্বর, ব্রিটিশ ক্যাবিনেটের প্রধান কে? ব্রিটিশ ক্যাবিনেটের প্রধান কে? ব্রিটিশ ক্যাবিনেটের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশের ক্যাবিনেটের প্রধানও কিন্তু প্রধানমন্ত্রী। 33 নম্বর, ব্রিটেনে বিরোধী দলকে কি নামে ডাকা হয়? ব্রিটেনে বিরোধী দলকে কি নামে ডাকা হয়? এখানে বলা হয় রাজা বা রানীর বিকল্প সরকার। রাজা বা রানীর বিকল্প সরকার। 34 নম্বর, ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থা কেমন? ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থা কেমন? উত্তর দ্বিদলীয়। উত্তর দ্বিদলীয়, অর্থাৎ ব্রিটেনের যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেটা দ্বিদলীয়। এখানে 2টো দল রয়েছে, লেবার পার্টি আর কনজারভেটিভ পার্টি। তাহলে এখানকার দলীয় ব্যবস্থা হচ্ছে দ্বিদলীয়। 35 নম্বর, ইউএসের পূর্ণরূপ কি?
ইউএসএ এর পূর্ণরূপ কি? আমাদের স্বপ্নের দেশ, এটার পূর্ণরূপ কি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে, ইউএস এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এরপরে 36 নম্বর, ভেটো কি? ভেটো একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে আমি মানি না। ইহা আমি মানি না, ল্যাটিন শব্দ ভেটো, এটার অর্থ হচ্ছে ইহা আমি মানি না। অর্থাৎ আমরা জানি যে জাতিসংঘ যেটা রয়েছে সেই জাতিসংঘের বিশ্বের সকল স্বাধীন দেশ, কিন্তু বিশ্বের সকল স্বাধীন দেশগুলাই হচ্ছে আপনার জাতিসংঘের সদস্য। এর ভিতরে 5টা দেশ আছে, ইউকে, ইউএসএ, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এই 5টি দেশের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি মানি না, অর্থাৎ জাতিসংঘর কোনো দেশ যদি কোনো পলিসি ইমপ্লিমেন্ট করতে চায় বা কোনো পলিসি তারা নিতে চায় বা কোনো নীতি যদি বাস্তবায়ন করতে চায়, সেখানে এই 5টা দেশের যে কোনো একটি দেশ যদি ভেটো দেয়, অর্থাৎ বলে যে আমি ইহা মানি না, তাহলে সেই প্রস্তাব আর কখনোই পাস হবে না। সব দেশই বললো যে এটা হবে, এটা পাস হবে, শুধু এই 5টা দেশের একটা দেশ, অর্থাৎ ইউকে, ইউএসএ, ফ্রান্স, রাশিয়া এবং চীন, এই 5টা দেশের একটা দেশ যদি বলে কোনোভাবেই যে এটা হবে না, তাহলে সেটা আর কোনোভাবেই পাস করা সম্ভব না। এই পাওয়ারটাকে বলছে আমরা ভেটো। ভেটো কি যদি পরে লিখবেন যে ভেটো একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে ইহা আমি মানি না। অর্থাৎ জাতিসংঘের সকল সদস্য বা জাতিসংঘ কর্তৃক প্রণীত কোনো আইনে জাতিসংঘের এই 5টা স্থায়ী দেশ যদি না বলে, সেই না বলার যে ক্ষমতা, সেটা হচ্ছে ভেটো। এরপর 37 নম্বর, ইউএস প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হয়? অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হয়? উত্তর 4 বছরের জন্য নির্বাচিত হয়। এটার উত্তর 4 বছরের জন্য নির্বাচিত হয়। 38 নম্বর, মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি? মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি? মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, যার সদস্য সংখ্যা 100 জন। মনে রাখবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, যার সদস্য সংখ্যা 100 জন, এবং নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি সভা। মার্কিন আইনসভার নাম কি? মার্কিন আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। বাংলাদেশের আইনসভার নাম পার্লামেন্ট বা জাতীয় সংসদ, আর মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। 40 নম্বর, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের নাম কি? আগেই বলে দিয়েছি, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এরপর 41 নম্বর যেটা রয়েছে, সেটা মার্কিন সিনেটের সভাপতিত্ব করেন কে? এটা সঠিক উত্তর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। মার্কিন সিনেটের সভাপতিত্ব করেন কে? এটার উত্তর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ উপরাষ্ট্রপতি। ভাইস প্রেসিডেন্ট না লিখে এটা উপরাষ্ট্রপতিও লিখতে পারেন বা আপনার ভাইস প্রেসিডেন্টও লিখতে পারেন। 42 নম্বর যেটা রয়েছে, সেটা সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হয়? সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হয়? আগেই বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পার্লামেন্টে রয়েছে সেটা দ্বিকক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে সিনেট আর একটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এই সিনেট যেটা রয়েছে তার সদস্য সংখ্যা 6 বছরের জন্য নির্বাচিত হন, অর্থাৎ তাদের পদের মেয়াদ হচ্ছে 6 বছর। 43 নম্বর যেটা রয়েছে, যে ইউএসের সর্বোচ্চ আদালত কোনটি বা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। মার্কিন সংবিধানের যে রক্ষক, অর্থাৎ মার্কিন সংবিধানের অভিভাবকও বলা হয় কিন্তু এই সুপ্রিম কোর্টকে। 44 নম্বর যেটা রয়েছে, মার্কিন দলীয় ব্যবস্থার উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য। মার্কিন যে দলীয় ব্যবস্থা তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি? সেটা হচ্ছে দ্বিদলীয়, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু দুটো দল রয়েছে। আপনারা জানেন এই দুটো প্রতীক, একটা হচ্ছে হাতি আর একটা হচ্ছে গাধা প্রতীক। এর ভিতরে একটা হচ্ছে আপনার রিপাবলিকান আর একটা হচ্ছে ডেমোক্রেটিক, অর্থাৎ এখন যারা ক্ষমতায় আছে এটাকে আমরা বলছি ডেমোক্রেটিক, আর এর আগে যিনি ট্রাম্প ক্ষমতায় ছিলেন ওটা হচ্ছে রিপাবলিকান। অর্থাৎ মার্কিন দলীয় ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটা দ্বিদলীয়। 45 নম্বর যেটা, ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম কি? ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম হচ্ছে লর্ড সভা। ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম হচ্ছে লর্ড সভা। 46 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের জনককে? মার্কিন যুক্তরাষ্ট্রের জনককে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা জনককে? এটা হচ্ছে জর্জ ওয়াশিংটন। আপনার নাম শুনে থাকবেন, জর্জ ওয়াশিংটন। 47 নম্বর, ব্রিটেনের সাংবিধানিক নাম কি? ব্রিটেনের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের যেমন একটা সাংবিধানিক নাম রয়েছে, দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ।
এখানে ব্রিটেনের একটা সাংবিধানিক নাম রয়েছে, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। আবার বলছি, ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। 48 নাম্বার, মার্কিন সংবিধানের অভিভাবককে, যেটা আগেই বলে দিয়েছি, মার্কিন সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। এরপরে আছে রাজতন্ত্র কি। রাজতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ মোনার্কি। রাজতন্ত্র কি আপনারা জানেন? রাজতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে শাসক নির্বাচিত হয় উত্তরাধিকার সূত্রে। রাজতন্ত্র এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে শাসক নির্বাচিত হয় উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ দাদা রাজা ছিলেন, বাবা রাজা আছে, এরপরে আমি রাজা হব, এটা হচ্ছে রাজতন্ত্র। 50 নম্বর, ব্রিটেনে লর্ড সভায় সভাপতিত্ব করেন কে? প্রশ্ন, ব্রিটেনে লর্ড সভায় সভাপতিত্ব করেন কে? এটার উত্তর লর্ড চ্যান্সেলর। লর্ড চ্যান্সেলর। 51 নম্বর, গণতন্ত্রের বিপরীত রূপ কি? গণতন্ত্রের বিপরীত রূপ হচ্ছে স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র। লিখবেন স্বৈরতন্ত্র। 52 নম্বর এবং সর্বশেষ যে প্রশ্ন, সেটা হচ্ছে দ্য রুলিং ক্লাস কার লেখা? দ্য রুলিং ক্লাস কার লেখা বা শাসক গোষ্ঠী কার লেখা? এটা হচ্ছে মস্কা, MOSCA, মস্কা, মস্কার লেখা। এই মোট 52টি প্রশ্ন, অর্থাৎ 52টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের জন্য রাখা হয়েছে। এখানে বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর এই বিষয়গুলো খাতায় লিখে আপনারা সেটা আয়ত্ত করার চেষ্টা করবেন, এবং এর বাইরের থেকে আশা করি কোনো প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই নেই। আর লেখার ক্ষেত্রে যেটা করবেন, পুরো প্রশ্ন লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে উত্তরটাই লিখবেন। যেমন ইউএসের পূর্ণরূপ কি, এই কথা লেখার দরকার নেই। ইউএসএ এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এরকম লেখার দরকার নেই। শুধুমাত্র একের ক বা খ যেখানে আসে দিয়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এভাবে লিখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।